Life is a journey. We have to move from one place to another all the time. And today, I'm taking a new journey. Learning from my experience in order to get to my dream destination. I have to remember to move on. I don't know what other people think about university, but for me, university is like a passport. Teachers are like friends. They inspire me and open my eyes with their international experience. I have a dream to see the whole world. Now I know my passport has all the visas I need to take me to my goal. Join ULAB Masters in Communication. Be empowered to lead. To fulfill thesis requirements, you can do a research or a production project. Production projects can be narrative fiction, photography project, video documentary, script for fiction. Research projects can be done on anything related to media and communication. You can get waivers up to 18 credits. ULAB graduates will get 10 to 35% tuition fee waivers based on their results. সবুজের পরশে সতেজ ক্যাম্পাস, পরিচ্ছন্ন শিক্ষার পরিবেশ উপহার দিতেই গ্রিন ইউলাব প্রকল্প। ইন্টারনেটের ব্যবহার গণমাধ্যমকে এনেছে জনমানুষের কাছাকাছি, অভিমত বোরেইমারের। ইউলাব টিভির দ্বিতীয় বর্ষে পদার্পণ, শুভেচ্ছা জানালেন বিশিষ্টজনেরা। মহানায়ক উত্তম কুমার আজও জীবন্ত দর্শক হৃদয়ে, ৯৮তম জন্মদিনের শুভেচ্ছা। শুভেচ্ছা। আমন্ত্রণ ইউলাব টিভি দুপুরের সংবাদে, আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন ইতি এবং আমি সাব্বির আহমদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সবুজ ক্যাম্পাস বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ যেন এক অসম্ভব ব্যাপার। তবে এই অসম্ভবকে সম্ভব করেছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ। চিরসবুজ শিক্ষার্থীদের লেখাপড়া পরিবেশকে আরও সুশোভিত ও সতেজ করে তুলতে নেওয়া হয়েছে গ্রিন ইউলাব প্রকল্প। ইউলাবের এই সবুজ ক্যাম্পাসের খবর জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। ক্যামেরায় ছিলেন ইমতিয়াজ আহমেদ শাকিল। কদিন আগেও যেখানে ছিল টং দোকানে পশরা, আজ সেখানে শোভা পাচ্ছে সবুজের বিছানা। দেখে বোঝার উপায় নেই যে এটি কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় আঙিনা। সিঁড়ি বেয়ে উঠতে গেলেও চোখে পড়ে টবে লাগানো ছোট ছোট গাছেদের। বাদ যায় না শিক্ষার্থীদের অবসর কাটানোর ঘর কিংবা প্রশোধন কক্ষে প্রবেশের রাস্তাটিও। পরিচ্ছন্ন পরিবেশ দেখলে মনে হয় যেন নিজেরই সাজানো বাড়ি। শিক্ষার্থীদের চোখের প্রশান্তি আর মনে স্বস্তির জন্য সবুজ ক্যাম্পাসের প্রকল্প ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর জহুরুল হক।
You know, sustainable development is one of our core values, and therefore campus greening or green ULAB is one of the very important projects that we have had so far. So I am very much grateful and thankful to CSD team that they have started this project. Now we need to continue this, because campus greening is one of the most important thing that we want to do in future as well. এই দৃশ্য দেখে মনে হতে পারে মালিরা হয়তো বাগানের পরিচর্যায় ব্যস্ত। হ্যাঁ, বাগান, তবে সেটি ইউল্যাবের ছাদে। পুরোটা ছাদ জুড়ে রয়েছে এমন সব বাহারি বৃক্ষরাজি, যেন লাল সবুজের পতাকা ছায়াতলে সবুজের ক্যাম্পাসে জানান দেয় ওরা। আর ওদের শরীর জুড়ে ফুটে থাকা রং বেরঙের ফুলেরাও যেন মানবের ছোঁয়া পেয়ে পুলকিত হয়। সবুজ পাতাদের গায়ে জমে থাকা টলমল শিশির বিন্দুগুলোকেও মনে হয় ফিক করে হাসছে। কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাদে এমন সবুজের সমারোহ সত্যিই বিরল। সবুজ ক্যাম্পাস বিনির্মাণে ইউল্যাবের এমন কার্যক্রমে বিস্তারিত তুলে ধরলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এইগুলিকে আরও অ্যাড্রেস করার জন্য ভালোভাবে কিভাবে বিদ্যুৎ সাশ্রয় করা যায় কিংবা কিভাবে পরিবেশ সংরক্ষণ করা যায়, পরিবেশকে উন্নত করা যায়, এই চিন্তাভাবনা থেকেই এই গ্রিনিং ইউল্যাব যে প্রোগ্রাম, এটার উৎপত্তি। সবুজের সান্নিধ্যে লেখাপড়া এমন উদ্যোগকে স্বাগত জানান ইউল্যাবের শিক্ষার্থীরা। গ্রিন ইউল্যাব একটা দারুণ একটা উদ্যোগ, যা বাংলাদেশে মাইল ফলক হিসাবে কাজ করবে। এবং সেই সাথে আমি একটু বলতে চাই যে প্রাইভেট ইউনিভার্সিটিতে গ্রিন ইউল্যাব দারুণভাবে কাজ করছে। যে আমরা যে পরিবেশ নিয়ে যে চিন্তা করি এবং আমাদের যে এখন পরিবেশ নিয়ে চিন্তা করার সময় এসেছে, সেটা বুঝিয়ে দিচ্ছে। আমার মতে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোই নয়, তার পাশাপাশি অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু এটা নিয়ে চিন্তা করতে পারে। এর মাধ্যমে আসলে আমাদের পরিবেশকে অনেকভাবে আমরা আরও ভালোভাবে সাজিয়ে তুলতে পারবো। হ্যাঁ, ক্যাম্পাসে এখন এত গাছপালা দেখতে ভালো লাগে, চারপাশে এত সবুজ, খুব ফ্রেশ লাগে। একটুখানি সবুজ খুঁজি, একটু সবুজ হাওয়া, এই শহরে একটু সবুজ অনেক বেশি পাওয়া। একটুখানি সবুজ খুঁজি। ইট কাঠ পাথরের যান্ত্রিক আর ব্যস্ত শহরে যারা একটুখানি সবুজ খুঁজি, তাদের জন্য ইউল্যাবের এই সবুজ ক্যাম্পাস অনেক বেশি পাওয়া। ক্যাম্পাসে এমন সবুজায়ন যেমন শিক্ষার্থীদের মনকে রাখে প্রফুল্ল, তেমনি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ করে মনোরম। রূপসী বাংলা সবুজে পরশে চোখ জোড়ায় এই ইউল্যাব ক্যাম্পাসও। তৌফিক মাহমুদ মুন্না, ইউল্যাব টিভি, ঢাকা। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের ব্যবহার গণমাধ্যমকে আরও বেশি জনমানুষের কাছে নিয়ে এসেছে, এমন অভিমত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব বো রেইমারের। গত 11ই অগাস্ট ইউল্যাবে আয়োজিত বর্তমান সময়ে গণমাধ্যমের ভূমিকার শীর্ষক আলোচনায় কথা বলেন তিনি। রেইমার বলেন, গণমাধ্যম তার পুরনো ধারা থেকে বের হয়ে এসেছে, এখন তাতে গণমানুষকে সম্পৃক্ত করার প্রবণতাও বেড়েছে। সমাজ পরিবর্তন ও উন্নয়নে গণমাধ্যম শক্তিশালী ভূমিকা পালন করছে বলে মনে করেন সুইডিশ এই অধ্যাপক। এ সময় তিনি ইউল্যাব শিক্ষার্থীদের সাথে তার নিজের কাজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন। আমন্ত্রণ আরও একবার। আপনারা দেখছেন ইউল্যাব টিভি। হাঁটি হাঁটি পা পা করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো বাংলাদেশের প্রথম ক্যাম্পাস টেলিভিশন ইউল্যাব টিভি। 27 জুলাই 2013-তে যাত্রা শুরুর পর পেরিয়ে গেছে একটি বছর। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইউল্যাব টিভির প্রথম জন্মদিন উদযাপন করলো এর তরুণ সদস্যরা। আলিফ ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন মাহবুব মোর্শেদ। সীমিত সুযোগ আর প্রবল ইচ্ছাশক্তি নিয়ে 2013 সালের জুলাইতে যাত্রা শুরু করে ইউল্যাব টিভি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। সংবাদ, অনুষ্ঠান, সম্প্রচার বিভাগ সহ সকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ইউল্যাব টিভির নাম এখন ছড়িয়ে পড়েছে দেশ এবং দেশের বাইরেও। তরুণ ও উদ্যমী সাংবাদিক তৈরির ক্ষেত্রে ইউল্যাব টিভি ভূমিকা রাখবে। জন্মদিনে এমন শুভেচ্ছা জানান দীপ্ত বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী উর্ফি রহমান। I would rather not take a chance on someone who doesn't have any technical or any practical experience. Eta nai. Eta chhara, why would I want to take a chance on someone in a TV channel where it's a mad rush? মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ডক্টর জুড উইলিয়াম হ্যানিলো
ইউল্যাব টিভির কলাকুশলীদের জন্মদিনের অভিনন্দন জানান। এ সময় তিনি ক্যাম্পাস টেলিভিশনের উপকারিতার কথা তুলে ধরেন। I said that ULAB will be different because we are going to have the campus paper, the campus radio, and the campus TV. If we don't have these things, there is no, you could not call yourself a media studies and journalism department. It is a must. ইউল্যাব টিভির সঙ্গে যে বাঁধন তা কভু ছিন্ন হওয়ার নয়, এ কথাটি বারবার উচ্চারিত হচ্ছিল ইউল্যাব টিভির সদ্যবিদায়ী সদস্যদের মুখে। পুরোটা আমার কাছে আমার নিজের সন্তানের মতো। নতুন কর্মীরা গুণগত কাজের মাধ্যমে ইউল্যাব টিভিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তো নেওয়ার পর থেকে মনে হচ্ছে যে আমি নতুন একটা ফ্যামিলি পেয়েছি, তো এইখানে আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। এখান থেকে হয়তো একটা ভালো টিম হলে আমরা হয়তো কখন সবাই মিলে একটা নতুন টিভি স্টেশন হতে পারে। উইশিং আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে টু ইউল্যাব টিভি। উইশ ইউ মেনি মোর হ্যাপি রিটার্নস। যুগোপযোগী গণমাধ্যম কর্মী তৈরিতে ইউল্যাব টিভির এই কার্যকরী ভূমিকা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সকলের। মাহবুব মোর্শেদ, ইউল্যাব টিভি, ঢাকা। বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার তার ভুবন ভুলানো হাসি আর স্বভাব সুলভ অভিনয় এখনো দোলা দেয় দর্শক হৃদয়ে। গত 3 সেপ্টেম্বর ছিল এই কিংবদন্তি অভিনেতার ৯৮তম জন্মবার্ষিকী। মহানায়কের অবদানের কথা তুলে ধরছেন ময়ূখ ইসলাম। তোরা বুঝিস না, তোরা জানিস না, আমি ছাড়া কেউ জানে না। ফ্লপের পর ফ্লপ ছবি, প্রযোজকরা সেট থেকে খেদিয়ে দিচ্ছেন চেহারায় ঠিকঠাক নায়কের ফেস কাটিং নেই বলে। তবে ১৯৫২ সালে বক্স অফিসে বসু পরিবারের সাফল্য ঘুরিয়ে দেয় প্রথম ৮ ছবির ফ্লপ নায়ক উত্তম কুমারের নিয়তির চাকা। তার হৃদয়কাড়া হাসি আর অব্যর্থ শারীরিক আবেদনের মায়াজালে এখনও আক্রান্ত বাংলার একাধিক প্রজন্ম। এই চিঠিটা দিতে হবে। কাকে দিবি? বন্দর কর্মচারী অরুণ কুমার চ্যাটার্জি সিনেমায় এসে পরিচিত হন উত্তম কুমার নামে। জুটি বাঁধেন একাধিক অভিনেত্রীর সঙ্গে, তবে সবচেয়ে সফল জুটি হিসেবে স্বীকৃতি পান সুচিত্রা সেনের সঙ্গে জুটি বেঁধে। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো। উত্তম কুমার নিজেকে সু অভিনেতা হিসেবে প্রমাণ করেন অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে স্বভাবসুলভ অভিনয়ের মধ্য দিয়ে। ১৯৬৭ সালে অ্যান্টনি ফিরিঙ্গি ও চিড়িয়াখানা ছবির জন্য পান জাতীয় পুরস্কার। ১৯৫৭ সালে অজয় করের হারানো সুরে অভিনয় করে ভারত জুড়ে ছড়িয়ে পড়ে তার নাম। এ সিনেমার প্রযোজকও ছিলেন তিনি। উত্তম কুমার বহু সফল বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেন। ছোটি সি মুলাকাত, অমানুষ, আনন্দ আশ্রম এর মধ্যে অন্যতম। সত্যজিৎ রায়ের পরিচালনায় উত্তম কুমার নায়ক ও চিড়িয়াখানা চলচ্চিত্রে অভিনয় করেন। কালজয়ী অভিনেতা ১৯৮০ সালের ২৪শে আগস্ট কলকাতায় মৃত্যুবরণ করেন। ময়ূখ ইসলাম, ইউল্যাব টিভি, ঢাকা। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। রং, তুলি আর কল্পনার অভাবনীয় শৈলীর স্পর্শে চিত্রকররা আমাদের উপহার দিয়েছেন হৃদয়স্পর্শী সব চিত্রকর্ম। রেখা রং দিয়ে যারা ক্যানভাসের পটে এঁকেছেন ছন্দে আবদ্ধ কবিতা, সেসব কালজয়ী চিত্রশিল্পীদের নিয়েই রং মিস্ত্রির আয়োজন। রং মিস্ত্রি এই পর্বে আমরা ঘুরে দেখব জয়নুল আবেদিন, কামরুল হাসান ও SM সুলতানের শিল্পভুবন। জয়নুল আবেদিন বাংলার চারুকলা চর্চায় শুধুই পথিকৃত শিল্পী নন, তিনি এদেশের আধুনিক শিল্পকলা আন্দোলনের অগ্রদূত। শিল্প ভাষায় বিশেষত্বের বিপুল ঐশ্বর্য তার সমসাময়িক এবং পরবর্তী শিল্পীদের কাছে সবসময় এক বিস্ময়। আমার বন্ধু কইছে, জয়নাল তুমি লাইনটা ভালোই ধরছিলে। আমার মনে হয় আমি লাইন ধরছি না, লাইনে আমার ধরছিল, বুঝলেন? এই যে ধরছে আর ছাড়ে না।
জয়নুল আবেদিনের ছেলেবেলা থেকেই শিল্পকলার প্রতি ছিল গভীর আগ্রহ। তাই তো মাত্র 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে বন্ধুদের সাথে কলকাতায় গিয়েছিলেন সরকারি চারু ও কারুকলা বিদ্যালয় দেখার জন্য। 1933 সালে স্কুলের পড়ালেখার পাঠ চুকিয়ে ভর্তি হন কলকাতা সরকারি চারু ও কারুকলা বিদ্যালয়ে। জয়নুল আবেদিন 1914 সালের 29শে ডিসেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। 24 বছর বয়সে ড্রয়িং ও পেইন্টিং বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একই বছর নিখিল ভারত চিত্র প্রদর্শনীতে গভর্নরের স্বর্ণপদক লাভ করেন। জয়নুল আবেদিন প্রাকৃতিক পরিবেশেরই এক রোমান্টিক রূপকার হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু 1943 সালের বাংলার দুর্ভিক্ষ জয়নুল আবেদিনকে একেবারে বদলে দেয়। গ্রাম বাংলার রোমান্টিক নিসর্গ শিল্পীকে রূপান্তরিত করে ফেলে এক দুর্দান্ত বিদ্রোহী ব্যক্তিত্ব। দুর্ভিক্ষের যে মর্মান্তিক দৃশ্যাবলী দেখতে পান তাতে তিনি ভীষণভাবে ব্যথিত হন। সে আবেগকে তিনি কাজে লাগান সেসব দৃশ্যাবলী শিল্পরূপ দিতে। তার ঝড় শীর্ষক ছবিটি এক অসাধারণ কাজ। এতে বাংলাদেশের কালবৈশাখীর আকস্মিকতা ও উদ্যমতা ধরা পড়েছে অতি চমৎকারভাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি মাঝারি সাইজের একটি জল রং, যার শিরোনাম বিদ্রোহী। পরবর্তী সময়ে এটি একটি প্রতীকী রূপান্তরিত হয়েছে। তার এই শিল্প সম্ভার বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরে জয়নুল গ্যালারিতে সংরক্ষিত আছে। 1948 সালে ঢাকাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম সরকারি চারু ও কারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তিনি। 1952 সালে বিলেত থেকে ফিরে এসে জয়নুল দেশের স্থানীয় শিল্প ঐতিহ্যের সাথে পাশ্চাত্যের আধুনিক শিল্প আন্দোলন ও কৌশলদারির সমন্বয় সাধনে আগ্রহী হন। 1974 সালে বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক নিযুক্ত হন এবং আমৃত্যু এই পদে অধিষ্ঠিত থাকেন। তিনি দেশে ও বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। বাংলাদেশের চারুকলার উন্নয়নে জয়নুল আবেদিন তার অবদানে যথার্থ স্বীকৃতি পেয়েছেন শিল্পাচার্য সম্বোধনে। তার মৃত্যুর মাত্র কদিন আগে হাসপাতালে শুয়ে তিনি তার নিজস্ব ঢঙে শেষ ছবিটি আঁকেন, যার শিরোনাম ছিল দুটো মুখ। শিল্পাচার্য জয়নুল আবেদিন এদেশের সুন্দর প্রতিষ্ঠায় অগ্রদূতের ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন তথা ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনের অন্যতম যোদ্ধা শিল্পী কামরুল হাসান। বাংলাদেশে আধুনিক শিল্পকলার সূচনা ও লোকশিল্পের বিকাশেও তার অবদান অতুলনীয়। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকারও তিনি। 1971 সালে তার আঁকা ইয়াহিয়ার দানবমূর্তি সম্বলিত পোস্টারের জন্য বিশেষভাবে খ্যাতি অর্জন করেন কামরুল হাসান। 1921 সালের 2রা ডিসেম্বর বর্ধমান জেলার কালনা থানার নারেঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটকাল থেকেই পড়ালেখার চাইতে ছবি আঁকায় মেতে থাকতেন কামরুল হাসান। মাদ্রাসার 7ম থেকে 8ম শ্রেণীতে ওঠার পরিবর্তে আর্ট স্কুলে ভর্তি হবার পরীক্ষা দেন। প্রথম দিকে তার বাবা এই সিদ্ধান্তের বিপরীতে থাকলেও পরে উৎসাহ দিয়েছেন। কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টস থেকে চারুকলায় 1947 সালে তিনি ডিপ্লোমা অর্জন করেন। আর্ট স্কুলের খরচা জোগাতে এক পুতুল তৈরির কারখানায় চাকরি নিয়েছিলেন। প্রখর রোদের সেলুলয়েডের পুতুলের চোখ আঁকতে আঁকতে কামরুল হাসানের নিজেরই দৃষ্টিশক্তি খানিকটা ক্ষীণ হয়ে পড়েছিল। এই সময় কবরের নকশাও এঁকে দিয়েছেন অর্থের বিনিময়ে। ছোটবেলা থেকেই তার চিত্রকর্ম জনপ্রিয়তা পায়। তার 3 রঙা একটি ছবি মাদ্রাসার বার্ষিক ম্যাগাজিনে ছাপা হয়েছিল। সাপ্তাহিক মিল্লাত পত্রিকাতে কামরুল হাসান নিয়মিত কার্টুন আঁকতেন ভিনরুল ছদ্মনামে। পাশাপাশি আলোড়ন পত্রিকাতেও নিয়মিত কার্টুন আঁকতেন। 1946 সালে কলকাতার ইসলামিয়া কলেজে মুসলিম আর্ট এক্সিবিশনে তিনি অংশগ্রহণ করেন। 1964 সালে ঢাকায়, 1969 সালে রাওয়ালপিন্ডি সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্ট গ্যালারিতে তার একক শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 1975-এ শিল্পকলা একাডেমিতে আয়োজিত তাৎপর্যপূর্ণ প্রদর্শনীতে স্থান পেয়েছিল। 1943 সাল থেকে 1975 সাল পর্যন্ত তার আঁকা 156টি শিল্পকর্ম। 1960 সালের 16 মার্চ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার ডিজাইন সেন্টারে চিফ ডিজাইনার হিসেবে তিনি যোগদান করেন। স্বাধীনতা পরবর্তীকালে কামরুল হাসান তার চাকুরিস্থল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থাকে বাংলার লোকশিল্প ও কারুশিল্প বিকাশের ব্যাপারে পূর্ণভাবে কাজে লাগাতে প্রয়াসী হন এবং চারুকলা ইনস্টিটিউট এ কামরুল হাসান 11 বছরেরও অধিককাল শিক্ষকতা নিয়োজিত ছিলেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি প্রতীকারও ডিজাইন করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বাংলাদেশ বিমান, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতীক অঙ্কন। বাংলাদেশের সংবিধানের প্রচ্ছদেরও রূপকার তিনি। শিল্প জীবনে পেয়েছেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট পুরস্কার। 1979-তে পেয়েছেন স্বাধীনতা দিবস পুরস্কার। এই বছরই কামরুল হাসান বাংলাদেশের চারুশিল্পী সংসদ সম্মান লাভ করেন। শিল্পী ও শিল্পচিন্তক হিসেবে বাংলা একাডেমির ফেলো মনোনীত হন। শিল্পচর্চার পাশাপাশি শরীরচর্চায়ও ছিল তার অন্যতম আগ্রহের জায়গা। 1940 ও 1941 সালে ভূষিত হন মিস্টার বেঙ্গল উপাধিতে। জাতীয় জাদুঘরে তার প্রায় 1,500 শিল্পকর্ম রয়েছে। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশ ও কাল সচেতন শিল্পী তার আঁকায় প্রতিবাদ করে গেছেন রাজনৈতিক ও সামাজিক অন্যায় বিচার। 1988 সালের 2রা ফেব্রুয়ারি হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন শিল্পী কামরুল হাসান। সাংস্কৃতিক আন্দোলন থেকে ভাষা আন্দোলন এবং স্বাধীনতা যুদ্ধে কামরুল হাসানের অসাধারণ শিল্পকর্মের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
এস এম সুলতানের শিল্প চেতনায় ছিল স্বদেশ, ঐতিহ্য, প্রকৃতি, পরিবেশ ও মানুষ। প্রগাঢ় সাহসী জীবনবোধের এক নিবিষ্ট চিত্রকর এস এম সুলতান। তার চিত্রকর্ম নিছক শিল্পকলা নয়, ঘনিষ্ঠ জীবনবোধ ও সমাজ বাস্তবতারও বহিঃপ্রকাশ বটে। 1923 সালে 10ই আগস্ট জন্মগ্রহণ করেন শেখ মোহাম্মদ সুলতান। পরিবারে পরিচিত ছিলেন লাল মিয়া নামে। নড়াইলের মাছিমদিয়া গ্রামের এক রাজমিস্ত্রি সংসারে জন্ম নেন তিনি। অদ্ভুত সুন্দর বাঁশি বাজাতেন লাল মিয়া। ছবির প্রতি ছিল লাল মিয়ার ভীষণ টান। কোনো কিছু ভালো লাগলেই ছবি আঁকতেন চকখড়ি, কাঠকয়লা, হলুদ আর পুঁই ফলের রস দিয়ে। কলেজে ভর্তির যোগ্যতা না থাকলেও ভর্তি কমিটির সদস্য শাহেদ সোহরাওয়ার্দীর সহযোগিতায় কলকাতা আর্ট কলেজে ভর্তি হন তিনি। আর্ট কলেজে ভর্তির পর সোহরাওয়ার্দীর বাড়িতে থেকেই কলেজে যেতেন তিনি। সোহরাওয়ার্দী লাল মিয়ার নতুন নাম রাখেন শেখ মোহাম্মদ সুলতান। 1944 সালে বোহেমিয়া সুলতান ভারতবর্ষে দেখতে বেরিয়ে পড়েন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। সুলতান তখন ভারতের শহর থেকে শহরে ঘুরে বেরিয়েছেন আর 5-10 টাকার বিনিময়ে ইংরেজ সৈন্যদের ছবি এঁকেছেন। এ সময় প্রকৃতি, নিসর্গ ও মানুষকে নিয়ে ছোট বড় অসংখ্য ছবি এঁকেছেন সুলতান। মিসেস হাডসন নামে কানাডীয় এক মহিলার উদ্যোগে সুলতানের প্রথম চিত্র প্রদর্শনী হয়। 50-এর দশকে সুলতান যুক্তরাষ্ট্রে ও লন্ডনে প্রদর্শনীতে অংশ নেন। এর মধ্যে পাবলো পিকাসো, সালভাদর দালি, মাতিসের মতো বিশ্বনন্দিত শিল্পীদের সঙ্গে ছিল শেখ মোহাম্মদ সুলতানের চিত্রকর্মের যৌথ প্রদর্শনী। 1946 থেকে 1951 সাল পর্যন্ত বিভিন্ন দেশে তার মোট 20টি একক প্রদর্শনী হয়। শুরু থেকে এস এম সুলতানের ছবির মূল বিষয় ছিল নিসর্গ। 60-এর দশকের শেষ দিকে এসে তার চিত্রকর্মে উপজীব্য হয়ে উঠল মানুষের দেহাবয়ব। ল্যান্ডস্কেপের পরিবর্তে মানুষই হয়ে উঠল তার ছবির অধিপতি। 1953 সালে আজীবন ভবঘুরে সুলতান বিশ্ব ভ্রমণ শেষে দেশে ফিরে আসেন। বসতি করেন জন্মভূমি নড়াইলে। গড়ে তোলেন শিশুদের পড়াশোনা, ছবি আঁকা, গান, নৃত্য ইত্যাদি মিলিয়ে শিশু স্বর্গ নামে একটি প্রতিষ্ঠান। সুন্দর ছবি আঁকি, তার গ্রামের ছবি আঁকি, সেই সুন্দর ফুলের ছবি আঁকি, তার জীবজন্তুর ছবি আঁকি, গাছপালার ছবি আঁকি। সে কোনোদিন অপরাধ করতে পারে না, সে কোনোদিন কাউকে ব্যথা দিতে পারে না। স্বাধীন বাংলাদেশে 1976 সালে শিল্পকলা একাডেমিতে তার প্রথম একক চিত্র প্রদর্শনী হয়। 1982 সালে লাভ করেন 21 পদক। 1994 সালের 10ই অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মহান এই শিল্পী শিল্প ও জীবনের দায় থেকে মুক্তি লাভ করেন। আমার মনে হয় যে আমি এখনো কোথাও বানাতে পারিনি, কেবলই কিছু কাজ করে যেতে ইচ্ছা হয়। জীবনানন্দ দাশ আমাদের ধানসিঁড়ি নদীর তীরে ফিরে আসার অঙ্গীকার করতে শিখিয়েছিলেন। জয়নুল, কামরুল আর সুলতান বারবার আমাদের নিয়ে গেছেন সেই নদীর কাছে, পাখির কাছে আর আকাশের কাছে। বাংলার মাটির গন্ধে উজ্জীবিত এরকম আরো চিত্রশিল্পীর নতুন ইতিহাস রচনার কথা জানতে চোখ রাখুন রং মিস্ত্রির পর্দায়। Welcome to ULABIA. Welcome to Radio Campus. Welcome to ULAB TV. Welcome to CinemaScope. Join the ULAB apprenticeship program and learn to be professional. ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া।
আপনি যখন আসি তখন আপনি কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি
হায় রে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া আমার নাম মোহাম্মদ সোহেল হোসেন, আমি থাকি হাজারীবাগ নবীপুর লেন। আপাতত আমি রিক্সা চালাচ্ছি, নিজের রিক্সা না, ভাড়া চালাই। সকালে বের হই, 1টা বাজে আসি, 1টা বাজে আইসা গোসল করি, খাওয়া দাওয়া করি, রেস্ট নেই। ছোটো থেকে লেখাপড়া করতে পারি নাই, হয়তোবা আমি এই কারণে কোনো কর্ম করতে পারিনি, আমি এই কারণে হয়তোবা আমি রিক্সা চালাইতে বাধ্য হইতেছি। চা দিয়েন তো, চা দিয়েন আর রুটি দেন। আসলে এগুলা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, তারপরও না পাইরা খাইতে হয়। রাস্তাঘাটে ফুটপাতের জিনিস অনেক ক্ষতিকর। এই যে চালাই, সারাদিন আলাদা করে চালাই, খুব কষ্ট লাগে। আর প্রতিটা পেট্রোলই হাত পাও থেকে মাথা পর্যন্ত পুরা ধইরা যায়। এত কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আমি টেলিভিশন দেখি, আপনার হার্ট ফিল্মগুলো বেশি দেখি। এই ছবিগুলো কিছু কাহিনী আছে যেগুলো আমরা বুঝতে পারি অতি সহজে, আসলে এগুলো দেখেও মজা পাওয়া যায়। উত্তরের সুর, চোরাবালি, টেলিভিশন, 1000 বছর ধরে, এসব ভালো লাগে। কত নিঃশব্দ সন্ধ্যায় যেই ঘরে ফিরতে চাই, আমি দাঁড়িয়ে পড়ি রাস্তায় কোন শব্দের অপেক্ষায়। কত নিঃশব্দ সন্ধ্যায় যেই ঘরে ফিরতে চাই, আমি দাঁড়িয়ে পড়ি রাস্তায় কোন শব্দের অপেক্ষায়। তোমার কিভাবে দিন কাটে, তোমার কোন স্বপ্নে ঘুম ভাঙে, কেন লুকোচ্ছ নিজেকে, কেন পালাচ্ছ আড়ালে। বইপত্র পড়ি, হুমায়ুন আহমেদ স্যারের বইপত্র, উপন্যাসগুলো আমি বেশি পড়ি আর কি। পত্রিকা পড়া হয় কিন্তু আমার তো স্বার্থে কুলায় না, এজন্য আমি পারি না কিনে পড়তে। রাস্তাঘাটে যখন আমি বের হই গাড়ি নিয়ে, তখন এক ফাঁকে আমি রাস্তা থেকে পত্রিকা পড়ি আর কি। প্রেমের মরা জলে ডোবে না, ও প্রেম করতে 2 দিন ভাঙতে 1 দিন, এমন প্রেম আর কইরো না দরদি, প্রেমের মরা জলে ডোবে না। অভাব যখন ঘরের দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। 3.5 বছর সংসার করছি অনেক কষ্টে। ফ্যামিলির সাথে এখনও বনাবনি হয় না, তার মাও এখনও মাইনা নেয় না, আর আমি কখনো তাদের কাছে যাইও না। আমি কখনো রাজনীতি করিনি। আমাদের এখন বর্তমানে রাজনীতিক যে হানাহানি খুনাখুনি হচ্ছে, আসলে এটা কারোই কাম্য না। সবাই চায় স্বাধীনভাবে এই দেশে বাঁচতে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আর জন্য আসলে কি আমরা সোনার বাংলাকে ভালোবাসি? যে ঋণ খেলাপি ভিআইপি হয় চলে রাজার হালে, ভদ্রলোকের আশ্রয় হয় কটমাসের ছেলে, বিরোধী দলের নেতা হলেই উপমা সন্ত্রাসী, যদি আসল সন্ত্রাসীদের চেনে দেশবাসী। এই দেশেতে রাজনীতিকদের মনে জাগে সংশয়, তাদের সন্তানদের পড়ালেখা নাকি বিদেশেই ভালো হয়। এই দেশেতে শিক্ষাঙ্গদ রাজনীতি সন্ত্রাস, নিরীহ বাবার সন্তান তাই বারবার হয় লাশ। যে বাবা মার বুক খালি সে জ্বালা তারাই বোঝে, মন্ত্রী সাহেব ছেলের জন্য বিলেত পার্টি খোঁজে। আমাদের দেশ অবশ্যই লন্ডন হবে যদি আমরা ঠিকমতো কর দেই, ঠিকমতো লাইন বিল পানি বিল দেই, তাহলেই দেশ উন্নত হবে। কোনো না কোনো দল তোমাকেই করতেই হবে, যেন নিরীহ লোকের এই দেশেতে নেই কো দাম কোনো। হায় রে গণতন্ত্রের নামে দেশ উঠছে যে নিলামে, গণতন্ত্রের নামে দেশ উঠছে যে নিলামে। রাজার গোলা বড়াই থাকে আদমরা জনতা, রাজার গোলা বড়াই থাকে আদমরা জনতা।
বিদেশে যাইতে যাওয়ার কারণ ওই একটাই, আমি তো এই দেশে কিছু করা পারতাছি না। ইচ্ছা থাকলে উপায় নাই, উপায় হয় না, হেল্প পাইতাছি না। কে না চায় তার সন্তানরে ভালো কিছু পড়াতে, ভালো কিছু খাওয়াতে, আর ওইখানে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমার ছেলের জন্য খুব খারাপ লাগবে, কিছু করার নাই, তারপরে কিছু করার নাই। কেউই চায় না তার সন্তানকে রেখে দূর দেশে কাজ করতে। Life is a journey. We have to move from one place to another all the time. And today, I'm taking a new journey. Learning from my experience in order to get to my dream destination. I have to remember to move on. I don't know what other people think about university, but for me, university is like a passport. Teachers are like friends. They inspire me and open my eyes with their international experience. I have a dream to see the whole world. Now I know my passport has all the visas I need to take me to my goal. Join ULAB Masters in Communication. Be empowered to lead. To fulfill thesis requirements, you can do a research or a production project. Production projects can be narrative fiction, photography project, video documentary, script for fiction. Research projects can be done on anything related to media and communication. You can get waivers up to 18 credits. ULAB graduates will get 10 to 35% tuition fee waivers based on their results. দেখিল সেদিনে রেলে কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমন করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের মানুষ নিয়ে আমরা বসবাস করি। সমাজের সে সকল অসঙ্গতিগুলো তৎকালীন সময়ের কবিদের চোখেও ধরা পড়েছিল, তাই কবি কাজী নজরুল ইসলামও লিখেছিল কুলি নামের এই কবিতাটি। তৎকালীন সময়ের যে অসঙ্গতিগুলো ছিল আমাদের এখনকার সময়েও বর্তমান প্রজন্মেও আমরা দেখি সমাজে সেরকম নানা রকম অসঙ্গতিমূলক কাজ, বিভিন্ন স্তরের মানুষের নানা রকম দুর্ভোগ, এবং সেই সকল মানুষের জীবনযাত্রা নিয়েই আমাদের আজকের প্রোগ্রাম রিফ্লেকশন, যেখানে আমরা তুলে ধরি সেই সকল মানুষের জীবনযাত্রা। তো দর্শক, আমরা আজকেও আমাদের মাঝে নিয়ে এসেছি সমাজের সেই রকমই একজন মানুষ,
সেই স্তরেরই একজন মানুষ জনাব বিমল চন্দ্র দাস, যিনি পেশায় একজন চর্মকার। কথা বলবো বিমল দার সাথে। আপনি তো পেশায় একজন চর্মকার, কতদিন ধরে আছেন? পেশায় আছে বুড়া 50 হইব, পেশায় আছে 50 বছর। 50 বছর, অনেকটা সময়। তো দাদা, আপনার এই যে চর্মকারী যে শেখাটা, আপনার এই চর্মকারের কাজটা আপনি সেটা কিভাবে শিখেছিলেন? কোত্থেকে শেখা? বড় ভাইয়ের শিখেছি এটা। প্রথম শিক্ষা বড় ভাইয়ের কাছ থেকে। তো চলুন এবার দেখে আসি তার ব্যাপারে, তার উপরে তৈরি একটি তথ্যচিত্র। দেখছিলাম বিমলদার উপরে তৈরি তথ্যচিত্রটি। আপনার বয়স তো এখন 70 চলছে, আপনি কি বৃদ্ধ ভাতা পান? না, বৃদ্ধ ভাতা পাই না এখন পর্যন্ত। কখনো পাননি? না। আপনার ভালোভাবে বাঁচার জন্য আপনার কি মনে হয় আপনি এখন যে কাজটি করছেন এটি যথেষ্ট? না, এটি যথেষ্ট না। ধন্যবাদ বিমল দা আজকে আমাদের সাথে থাকার জন্যে। মানুষ মানুষের জন্যে, আমরা সবাই যারা সমাজে বাস করছি প্রত্যেকেই নানা রকম ভূমিকা পালন করে থাকি। আমরা সবাই একে অন্যের পরিপূরক, কিন্তু আমাদের মতোই যারা সমাজের নিচু স্তরে থেকে ভূমিকা পালন করছে তাদের কথা আমরা কজনই বা মনে রাখি। আমাদের আজকের আয়োজন ছিল তেমন কিছু মানুষকে নিয়ে, আর আমাদের সাথে আজকে ছিলেন জনাব বিমল চন্দ্র দাস, যিনি ছিলেন একজন চর্মকার। আগামী পর্বে হয়তো থাকবেন তার মতোই অন্য কেউ। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আমি তামজিদা, ভালো থাকবেন। মহিলাদেরকে সামনে বসানো হয় কলেজে, ভার্সিটিতে। পুরুষেরা কি লেখাপড়া করতেছে? মহিলা তেঁতুলের মতো, তেঁতুলের মতো, তেঁতুলের মতো। বর্তমানে মেয়েরা স্কুল কলেজে যায়, মাটি কাটে, গার্মেন্টসে চাকরি করে, রাস্তায় ইট ভাঙে। আরে তোরা থাকবি ঘরে, ভাত তরকারি রান্না করবি, স্বামীর গা গত টিপ্পা দিবি, স্বামী আরামে ঘুমাইবো, আর তুই সারা রাত জায়গা থাকা ইবাদত হাসিল করিবি। বলেন সুবহানাল্লাহ। এ মহিলারা, আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করেন, কোরআন বলতেছে আপনাদের বারে বাবতের মধ্যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মহিলারা, ঘরের চার দিওয়ারির মধ্যে তোমরা থাকো, ঘরের বাহিরে ঘোরাফেরা করিও না। কে বলছে? আল্লাহ পাক বলছে। ইসলাম কোনোদিন কাউকে ঘরে বন্দি থাকতে বলেনি। ইসলাম শিক্ষার কথা বলেছে, এবং রাসূলুল্লাহ নিজে বলেছেন মেয়েরা বোরখা পরে ব্যবসা বাণিজ্য করবে, তারা বাজারে বসতো। রাসূলুল্লাহ মেয়েদেরকে সঙ্গে করে যুদ্ধক্ষেত্রে নিয়ে যেতেন আহতদের সেবা শুশ্রূষার জন্য। রাসূলুল্লাহর প্রথম বিবি খাদিজা, তিনি নিজে একজন ব্যবসায়ী মহিলা ছিলেন। কাজে মেয়েরা ঘরে বসে থাকবে এই কথাটা আমরা কিছুতেই মানতে পারি না, এবং মানা উচিত না। তো উনি কে এসব কথা বলার? ওনাকে কে এই অধিকার দিয়েছে?
নারী রাস্তায় বেরোতে পারবে না, এখানে আমার ধর্মেও এই কথা নাই। আপনারা জানেন যে উষ্ট্রের যুদ্ধে হযরত আয়েশা তিনি রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে উটের পিঠে চড়ে যুদ্ধ করেছেন যুদ্ধক্ষেত্রে। তাহলে কোথায় বলা আছে এই কথা যে নারীরা ঘরের বাইরে যেতে পারবেন না? ওয়াজ মাহফিলের মধ্যে যে নারীগুলো আসে তাহলে তারা চার দেয়ালের বাইরে কি আসতেছে না? চার দেয়ালের বাইরে এসে তারা ওইখানে পার্টিসিপেট করছে না? তার মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তেছে, তাহলে কি চার দেয়ালের থেকে বের হয়ে আসতেছে না? তাহলে চার দেয়ালের মধ্যে তারা আছে কোথায়? সবচেয়ে বড় মানে তারা তো তাদের মধ্যে ভিত্তিগুলা ঠিকমতো রাখতে পারতেছে না, তাহলে তারা অন্য নারীদের থেকে কিভাবে তারা এটা এক্সপেক্ট করে যে তারাও চার দেয়ালের মধ্যে থাকুক? গার্মেন্টসে কেন দিছেন আপনার মেয়েকে? ফজরে 7টা-8টা বাজে চলে যায়, রাত্রে 8টা 10টা 12টায়ও আসে না। কোন পুরুষের সাথে ঘোরাফেরা করতেছে তুমি তো জানো না। কত জেনার মধ্যে মুবতলা হচ্ছে আপনার মেয়ে, আপনি তো জানেন না। জেনা করে করে টাকা রোজগার করতেছে, কি বরকত হবে? না না, গার্মেন্টস একটা বড় না, একটা মানুষ যখন সকাল থেকে রাত পর্যন্ত সে বাইরে থাকে, সে কিন্তু কাজের ভিতরে ছিল, তখন ওইখানে কোনো খারাপ কিছু হয় না। বরঞ্চ এই মেয়েটা যদি বাসায় সারাক্ষণ থাকে, সে তখন অবশ্যই যে তার আর্থিকভাবে জন্য বা টাকার জন্য হইলে সে তখন আরো খারাপ কিছু করবে। যখন সে কাজে আসে তখন কিন্তু সে খারাপ কিছু করবে না। এই যে এতগুলো মেয়ে, লক্ষ লক্ষ মেয়ে পেটের ভাত জোগাড় করছে, এটা যদি আল্লামা শফির দল থেকে দেয়া হয় তাহলে ওদেরকে বসে থাকতে বলার অধিকার তার আছে। মেয়েরা না আসলে খেতে পাবে না, অভুক্ত থাকবে। এই ক্ষুধার্ত মেয়েগুলোকে যে এইরকমভাবে একটা ওয়াজ নসিহত করা হচ্ছে যে এটা খারাপ, এটা ঠিক না। এখন বর্তমান সময়ের প্রেক্ষিতে আমি আবারও বলবো, রাসূলুল্লাহ বলেছিলেন কিছু পোশাক আশাকের কথা, উনি সেটা বলতে পারেন, কিছু বিধিনিষেধের কথা বলতে পারেন, কিন্তু বর্তমান জগতে তো কাজ করতে হবে। সেই কাজটা কি কাজ সেটা বড় কথা না, কাজ করতে হবে, কাজ করে খেতে হবে। গার্মেন্টসে কাজ মেয়েরা করছে, তাদের প্রয়োজনে তারা ওভারটাইম করছে। নারীদেরকে গার্মেন্টসের ন্যূনতম মজুরি ছিল মাত্র 1500 টাকা। তো 1500 টাকায় কি একটা মেয়ে সারা দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটার পরেও কি 1500 টাকা স্যালারির জন্য কাজ করবে? সে যদি জিনাই করতো, পতিতাবৃত্তিই করতো, সে তো পার নাইটই 1500 টাকার বেশি টাকা ইনকাম করতে পারে। সে এটা করবে কেন? কর্মচঞ্চল মানুষ কখনো কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হয় না, বরঞ্চ অলস মস্তিষ্কই হচ্ছে শয়তানের নাটুগুটু। আপনি মনে করেন যারা কর্মমুখী জীবনযাপন করতেছে, গার্মেন্টস সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা জানি না, যাদের প্রতিনিয়ত কাজ করতে করতেই সময় পার হয়ে যায়, তাদের নষ্টি ফষ্টি করার কত সময় থাকে না। আর যেহেতু থাকে না, সেহেতু ওনারা গার্মেন্টসের মেয়েদের সম্পর্কে অপব্যাখ্যা করার দায় আল্লাহ ওনাদের উপর গজব ফেলাবে। ছেলে হোক মেয়ে হোক যথেষ্ট। বার্থ কন্ট্রোল করছিস, ডট কন্ট্রোল করছেন যে তুই পারবি নি। জন্মরে নিয়ন্ত্রণ করলি, মতরে কন্ট্রোল করিতে পারবি না। তো রিজিকুর মালিক কোন? আল্লাহ পাক পরওয়ারদিগার। তুই কে বাত কন্ট্রোল করতে হবে? আল্লাহ তাআলা কদাই তোরে খাবাইম, তোর ফুয়াসরে খাবাইম। তুকে যদি জন্মরে নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে, তুই যদি খবরদার। বড় গুনাহ, বড় গুনাহ, বড় গুনাহ। এখন জনসংখ্যার নিয়ন্ত্রণ করা যেটা, সেটা আমাদের রাসূলুল্লাহও কিন্তু জানতেন। ওনাকে এক সাহাবী একবার যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেকগুলো সন্তানাদি হয়েছে, তো আমি খাওয়াতে পড়াতে পারছি না, কারণ খাওয়ানো পড়ানোটা তখন বাবা মার জন্য ফরজ। তখন উনি যে পরিবার পরিকল্পনা পদ্ধতির কথা বলেছিলেন, এটার নাম হলো আরবি শব্দ আজল। আজলটা হচ্ছে উইথড্রল পদ্ধতি। তুমি আনন্দ করো কিন্তু সন্তানের জন্ম দিবে না। তাহলে উনি যদি বলে থাকতে পারেন যে পরিবার পরিকল্পনাটা প্রয়োজন যখন তুমি দরিদ্র এবং ছেলে মেয়েদেরকে খাওয়ানো তোমার সমস্যা। রাসূলুল্লাহ নিজে বলে গেছেন যে আমার তোমাদের স্ত্রীরা যদি সন্তান নিতে না চায় বা তুমি নিতে না চাও, কোনো কারণে কোনো অসুবিধা থাকে, তাহলে দুইটা উপায় হতে পারে। তখন চামড়ার, এখন তো কন্ডম, তখন চামড়ার কন্ডম পরার কথা বলা হয়েছে। আমার
মুরদ নেই দুইটার বেশি বাচ্চা পালার, আমি 4টা 5টা 10টা যতগুলি হয় রেখে দিব বাসায়। ওই যে ওনারা এটা তো মানে যার যার তো আল্লাহ খাওয়াবে, এটা তোমার টেনশন। আল্লাহর আচ্ছা হয় না, শুধু তোর খাওয়ার উপর মানুষের জীবন নির্ভর করে না, তাই না? আশেপাশে তো আরো কিছু আছে যেগুলো দিতে হয় মানুষকে, তো ওইটা আমি দিলাম না, আমি আল্লাহর ভরসা রেখে দিলাম, আমাকে খাওয়া শুধু আল্লাহ আমাকে খাওয়াইলো, রিজিক দিল, কিন্তু আমার পড়াশোনা, আমার অন্য যা চাকরি বাকরি সবকিছু হয়। আমার এই বাচ্চা বুড়া হয় আর ঠিকমতো পাইতেছে সেটা কেমনে বুঝছেন? বাংলাদেশে কত শিশু নিউট্রিশন মালনিউট্রিশন? হ্যাঁ মহিলাদেরকে সামনে বসানো হয় কলেজে ভার্সিটিতে, পুরুষেরা কি লেখাপড়া করতেছে, মহিলা তেঁতুলের মতো তেঁতুলের মতো তেঁতুলের মতো। সব উপমাই কিন্তু উপমা না, সব উপমাই কিন্তু উপমার প্রক্রিয়া আসবে না। আজকে যেমন ধরেন যে মেয়েদেরকে তেঁতুলের সঙ্গে তুলনা করা হয়েছে, আমি অস্বীকার করব না। এই যুগ যখন ছিল সেটা ইসলামের আগের যুগ ছিল, যখন নারীরা অরক্ষিত ছিল, যখন নারীদের কোনো সামাজিক মর্যাদা ছিল না। কিন্তু এই 21 শতাব্দী পার করে এসে যদি আমরা এই কথাগুলো বলি, তাহলে কি তার মা বোনরা নাই? তার মা বোনরা কি অরক্ষিত? আজকাল কি সেই বাবা মেয়ের দ্বারা নির্যাতিত হচ্ছে? এমন কোনো ঘটনা কি আজকাল আমরা কোনো পত্রিকায় বা এই ডিজিটাল যুগে দেখতে পাচ্ছি না। কিন্তু এরা এই জিনিসটাকে আবার এরাই হচ্ছে জাহান্নামের পথের একেবারে দিশারি, এরাই জাহান্নামে নিয়ে যাবে দেশকে এইভাবে অপব্যাখ্যা দিয়ে। তেঁতুলের জায়গায় থাকবে, মেয়েরা মেয়েদের জায়গায় থাকবে। যারা খুব ক্ষুদ্র বুদ্ধির মানুষ, যাদের চিন্তাটা প্রসারিত না, তারাই এভাবে কথা বলতে পারেন। এটা খুবই মানে অশ্লীল তো বটেই, অভব্য কথাবার্তা, যেটা সাধারণ মানুষের পক্ষে শুনতেও মানে একটা মানুষ দ্বিধাবোধ করবে বা তার ভালো লাগবে না শুনতে। সেই কথাগুলো উনি অবলীলাক্রমে বলে গেছেন। একটি মেয়ে কেন একটা ছেলেতালে তেঁতুলের মতো একটা মেয়ের কাছে, তাই না আসলে? এবং সেটা তো নারী এবং পুরুষের যে স্বাভাবিক সম্পর্ক হয় তার মধ্যে হয়তো এই বিষয়টা আসতে পারে, কিন্তু সেটা উনি প্রকাশ্যে জনসমক্ষে যেভাবে বলেছেন সেটা খুবই খুবই স্থূল। ফতোয়া দিচ্ছেন, ধর্মের কথা বলছেন, কিন্তু ওনার জিভে এখনো জল আসছে। তাহলে এই ধর্ম কথা তার মুখে মানায়? এটা তো মানায় না। এই যে কথাগুলো বলেছেন, এই কথা সূত্র ধরে আমি আবারও বলবো যে ধর্ম চর্চাটা খুব শুদ্ধ সাত্ত্বিক মনের ব্যাপার, এবং সেটা হলো জ্ঞানের ব্যাপার। জ্ঞান থাকলে অনেক কথা মানুষ আপনিই বলবে না, জ্ঞান থাকলে মানুষ অশ্লীল কথা বলবে না। আল্লামা শফির জিবাই যদি থুতু আসেই, এটা আল্লামা শফির প্রবলেম, ওর প্রবলেম হইতে পারে, তার প্রবলেম হইতে পারে। আমি অনেক বৃদ্ধকে দেখছি যখন তার কোনো অ্যাপিল থাকে না, সেক্সুয়াল অ্যাপিল থাকে না, কিন্তু অনেক বৃদ্ধ আছে যে এখনো সেক্সুয়াল অ্যাপিলের মানে অ্যাপিলটা তার এত ভয়ঙ্কর যে সাধারণ মেয়ে ছেলে বসতে পারে না, কিন্তু সেটাও এক্সেপশনাল। আমি মনে করি আল্লামা শফিও একজন এক্সেপশনাল মানুষ। আমরা একসাথে বাসে চড়ি, একসাথে ছেলে মেয়ে স্কুল জীবনে পড়ালেখা করছি। আমাদের দৃষ্টিভঙ্গি হলো আমাদের মায়ের বয়সীদেরকে আমরা মা মনে করি, বোনের বয়সীদেরকে মনে করি বোন। উনি যেভাবে মেয়ে মানুষকে বলেছেন, এটা আসলে আমরা একজন মুসলমান হিসেবে, আমি একজন মুসলমান হিসেবে খুব লজ্জা বোধ করছি, এবং আমি মনে করি সেই ইসলাম ধর্মের বড় শত্রু। ওনারা তো আলোর মধ্যে আসলে যায়নি, ওনারা মনে হয় ঠিকমতো কোরআনও পড়েনি, ওনারা চটি নামে কিছু বই পড়ে। এটা সলিউশন হচ্ছে সাম্প্রদায়িকতা দূর করতে হবে। সাম্প্রদায়িক মনোভাব নিয়ে কখনো আসলে এগুলো হবে না। এখন আমি যদি আমি মুসলিম মেয়ে, আমি বোরখা পরে হাঁটবো, আমি করবো না, তাহলে একটা হিন্দু মেয়ে কি করবে? তার ধর্মে তো এটা নাই। এখন সেও কি আমি মুসলিমদের মতো সেও মানে কাজে যাবে না? তার তো কাজে যাওয়ার অধিকার আছে, তাদের ধর্মে তো নাই। যারা অশিক্ষিত তাদের মধ্যে ইসলামটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তাদেরকে প্রপারলি যদি ইসলাম বোঝানো হতো, তাহলে মনে হয় এই মৌলবাদ শক্তিটাকে আমরা নির্মূল করতে পারতাম। আর এই মৌলবাদ শক্তিটা ভয়ই পায় শিক্ষাকে, এই কারণে যে তারা যদি শিক্ষিত হয়ে যায় তাহলে ইসলামকে তারা ভুলভাবে মানুষের মধ্যে বিতরণ করতে পারবে না। আর এই জন্যই ওরা ইসলাম নাম দিয়ে মানে মেয়েদেরকে অশিক্ষিত বানায় রাখতে চাচ্ছে। ধর্ম হচ্ছে প্রচারের ব্যাপার। তাবলিগে যারা কাজ করে ধর্ম প্রচার করে যাচ্ছে, ধর্ম তো এখানে চাপিয়ে দেওয়া যাবে না। একটা মেয়ে বোরকা পরে আসেনি,
তাহলে কি তার জামা কাপড় খুলে ফেলতে হবে বা তাকে বলতে হবে যে জিনা করে রাস্তাঘাটে? এটা বলা যাবে? এটা কোনোভাবেই না। এটা নবীজির বিদায় হজের কথাটা আমাদের মনে রাখলেই একটা সমাধান চলে এসেছে, যার যা ধর্ম শেষে পালন করুক, তার উপর কারোর উপর ধর্ম চাপিয়ে দিও না। রাসূলুল্লাহর জীবনী থেকে তাহলে অন্য কারো কথা কেন শুনবো? তার চেয়ে বড় জ্ঞানী তো পৃথিবীতে কেউ নেই। কাজে ওনার এই সমস্ত কথা দিয়ে আমাদের দেশের মেয়েদেরকে অন্য পথে পরিচালনা করা বা নিরুৎসাহ করা উচিত না। আমি মনে করি মেয়েদেরকে আর একটু পড়াশোনা করতে হবে, জানতে হবে যে আমাদের রাসূলুল্লাহ কি বলেছেন মেয়েদের নারী স্বাধীনতা, নারী শিক্ষা, নারী জীবনাচার সম্পর্কে। এটাও কিন্তু মেয়েদের একটু পড়াশোনা করতে হবে। তুমি প্রজনন যন্ত্র, তাই তোমার নাম জননী। তুমি রমণ যোগ্য, তাই তোমার নাম রমণী। ঘোড়া সালে ঘোড়া, হাতি সালে হাতির মতো মহলে মহলে থাকো, তাই তোমার নাম মহিলা। গৃহে গৃহে আসবাবপত্রের মতো শোভা পাও, তাই তোমার নাম গৃহিণী। আমি পুরুষ শব্দের সমান অর্থবহ উচ্চারণে তোমার নামকরণ করতে চাই নারী, কিন্তু পারি না। অক্ষম লজ্জায় আমি তোমার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। আমি পুরুষ, আমাকে ক্ষমা করো। Life is a journey. We have to move from one place to another all the time. And today, I'm taking a new journey. Learning from my experience in order to get to my dream destination. I have to remember to move on. I don't know what other people think about university, but for me, university is like a passport. Teachers are like friends. They inspire me and open my eyes with their international experience. I have a dream to see the whole world. Now I know my passport has all the visas I need to take me to my goal. Join ULab Masters in Communication. Be empowered to lead. To fulfill thesis requirements, you can do a research or a production project. Production projects can be narrative fiction, photography project, video documentary, script for fiction. Research projects can be done on anything related to media and communication. You can get waivers up to 18 credits. ULab graduates will get 10 to 35% tuition fee waivers based on their results.